2015 সালে মোহাম্মদ আখলাক নামের এক ব্যক্তিকে তার নিজ বাড়িতে পিটিয়ে হত্যা করে একদল কট্টর হিন্দুত্ববাদী জনতা। অভিযোগ, তিনি গরুর মাংস রেখেছেন ঘরে। রাজস্থানে প্রকাশ্যের রাস্তায় গরুর দুধ ব্যবসায়ী পেহেলু খানকে পিটিয়ে হত্যা করা হয়, কারণ তিনি গরু পরিবহন করছিলেন। এই ঘটনাগুলো কোনো বিচ্ছিন্ন সহিংসতা নয়। গবেষণা সংস্থা ইন্ডিয়া স্পেন্ড ও বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্য অনুযায়ী 2015 থেকে 2021 সালের মধ্যে গোহত্যা সংক্রান্ত সহিংসতায় হিন্দু উগ্রবাদীদের আক্রমণে ভারতে অন্তত 50 জন নিহত হয়েছেন, যাদের অধিকাংশই মুসলিম। আহত হয়েছেন শতাধিক। অথচ 2023 সালের তথ্য বলছে ভারত বিশ্বের দ্বিতীয় সর্ববৃহৎ গরুর মাংস রপ্তানিকারক দেশ। শুধু ওই বছরেই প্রায় 15 লাখ মেট্রিক টন মাংস বিশ্বের 79টি দেশে রপ্তানি করেছে দেশটি। একদিকে গোরক্ষার নামে মানুষকে পিটিয়ে হত্যা করছে উগ্রবাদী হিন্দুরা, অন্যদিকে তাদেরই গঠিত বিজেপি সরকার রাষ্ট্রীয়ভাবে অসংখ্য গরু জবাই করে সেই মাংস বিদেশে রপ্তানি করে বিপুল বৈদেশিক মুদ্রা আয় করছে। গোরক্ষা আইন কি ধর্ম কিংবা ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, নাকি তা সুনির্দিষ্টভাবে ভারতীয় সংখ্যালঘু মুসলিমদের বিরুদ্ধে সহিংসতা ও নিপীড়নের অস্ত্র হয়ে উঠেছে, সেই প্রশ্নই তুলেছেন বিশ্লেষকরা। 2020 সালে ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা যায় উত্তরপ্রদেশের 7 মাসের অন্তঃসত্ত্বা নারীকে হেনস্থা করছে ভারতের রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা বিজেপির কয়েকজন কর্মী, যাদের গলায় জড়ানো কমলা রঙের উত্তরীয়। ওই নারীর অপরাধ, তিনি একজন হিন্দু নারী হয়ে এক মুসলিমকে বিয়ে করেছেন। ওই নারীকে তার স্বামী ও শ্বশুরবাড়ি থেকে জোর করে আলাদা করে তাদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। নারীটিকে পাঠানো হয় আশ্রয় কেন্দ্রে, আর তার স্বামী ও স্বামীর ভাইকে গ্রেপ্তার করা হয় ধর্মান্তর বিরোধী আইনের আওতায়। পরে ওই নারী জানান, পুলিশ হেফাজতে থাকাকালীন অসুস্থ হলে হাসপাতালে নিয়ে তাকে বেশ কয়েকটি ইঞ্জেকশন দেওয়া হয় এবং 1 সপ্তাহ পর তার 7 মাসের সন্তান গর্ভেই মারা যায়। ধর্মান্তর বিরোধী এই আইনটি লাভ জিহাদ বিরোধী অভিযান হিসেবে 2020 সালে উত্তরপ্রদেশে চালু হয়। লাভ জিহাদ একটি হিন্দুত্ববাদী প্রচারণা, যেখানে দাবি করা হয় মুসলিম পুরুষরা হিন্দু নারীদের ধর্মান্তরের উদ্দেশ্যে প্রেমের ফাঁদে ফেলেন কিংবা বৈবাহিক সম্পর্কে জড়ান। বর্তমানে ভারতের অন্তত 12টি রাজ্যে এই ধরনের আইন কার্যকর। 2015 থেকে 2022 সাল পর্যন্ত ধর্মান্তরের অভিযোগে দেশজুড়ে কমপক্ষে 15 জন মুসলিম ও খ্রিস্টান যুবককে হত্যা করা হয়েছে। অনুসন্ধানে দেখা গেছে হামলাকারীদের অনেকেই সরাসরি আরএসএস সহ বিজেপি ঘনিষ্ঠ কট্টর বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনের সঙ্গে যুক্ত। মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই আইনকে ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী এবং সংখ্যালঘু নিপীড়নের হাতিয়ার হিসেবে আখ্যা দিয়েছে। অ্যামনেস্টির 2023 সালের রিপোর্টে বলা হয়, এই আইনগুলো মুসলিম ও খ্রিস্টান সম্প্রদায়ের ওপর রাষ্ট্রীয় নিপীড়নকে ন্যায়সঙ্গত করার হাতিয়ার হয়ে উঠেছে। 2023 সালের মে মাসে মণিপুরের মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত দাঙ্গা ছড়িয়ে পড়ে। এতে অন্তত 200 জন নিহত এবং প্রায় 60,000 জন গৃহহীন ও শতাধিক গির্জা, ঘরবাড়ি ও প্রতিষ্ঠান ধ্বংস হয়। পুরো রাজ্য জুড়ে ইন্টারনেট পরিষেবা মাসের পর মাস বন্ধ রাখা হয়। হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দুই সংস্থার যৌথ বিবৃতিতে বলা হয়, ভারতীয় কর্তৃপক্ষ সংঘর্ষ থামাতে ব্যর্থ হয়েছে। মুসলিম ও খ্রিস্টান সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা এবং নারীদের উপর যৌন নিপীড়নের ঘটনার যথাযথ তদন্ত না হওয়া গভীর উদ্বেগের বিষয়। তারা দ্রুত নিরপেক্ষ তদন্ত, মানবাধিকার রক্ষা এবং পুনর্বাসনের দাবি জানায়। ওই বছরেরই 31 জুলাই হরিয়ানার নূহ জেলায় বজরং দল ও বিশ্ব হিন্দু পরিষদের ব্রজ মণ্ডল যাত্রাকে কেন্দ্র করে হিন্দু মুসলিম সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এই ঘটনায় 6 জন নিহত হন। শতাধিক ঘরবাড়ি, দোকান, যানবাহন ও ধর্মীয় স্থাপনা পুড়িয়ে দেওয়া হয়। হিউম্যান রাইটস ওয়াচের আগস্ট 2023 সালের রিপোর্টে বলা হয়, ভারতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে পরিকল্পিত সহিংসতা উদ্বেগজনকভাবে বেড়েছে। নূহের ঘটনায় প্রশাসনের নিষ্ক্রিয়তা এবং পুলিশের পক্ষপাত স্পষ্ট। তারা ভারত সরকারকে ধর্মীয় সহিংসতার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ও ক্ষতিগ্রস্তদের ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানায়। हमने सीए ला करके उसको पूरा किया।
2019 সালে ভারতের কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করে। এই আইনে পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে আগত হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন ও পার্সি শরণার্থীদের নাগরিকত্বের সুযোগ দেওয়া হয়। কিন্তু মুসলিমদের এই সুযোগ না থাকায় আইনটি নিয়ে দেশ জুড়ে তীব্র বিতর্ক ও বিক্ষোভ শুরু হয়। ভারতে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদানের প্রথম উদাহরণ তৈরি করে এই আইন। শুধুমাত্র ধর্মের উপর ভিত্তি করে তৈরি এই আইন চাপিয়ে দেওয়ার ধারাবাহিক প্রতিবাদের প্রথম ৭৯ দিনে ৬৯ জন নিহত হয়। নিহতদের মধ্যে অনেকেই পুলিশের গুলিতে মারা গেছেন বলে অভিযোগ রয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই আইনকে বৈষম্যমূলক এবং ভারতের ধর্মনিরপেক্ষ সংবিধানের পরিপন্থী বলে উল্লেখ করে আন্তর্জাতিক উদ্বেগ প্রকাশ করে। Mosque in Jafrabad was attacked. Kashmir is a contested state. 2019 সালের 5 আগস্ট ভারত সরকার সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ স্বায়ত্তশাসন তুলে নেয়। এর ফলে রাজ্যটিকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তর করা হয়। এই সিদ্ধান্তের পর পুরো কাশ্মীরে নিরাপত্তা জোরদার, ইন্টারনেট ও যোগাযোগ বন্ধ করে দেওয়া হয় এবং শতাধিক রাজনৈতিক নেতাকে গৃহবন্দী করা হয়। এরপর অঞ্চলটিতে সহিংসতা বেড়ে যায় এবং 2019 থেকে 2023 সালের মধ্যে প্রায় 600 জনের বেশি মানুষ নিহত হন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে, কাশ্মীরে গণগ্রেপ্তার, দীর্ঘ সময় ইন্টারনেট নিষেধাজ্ঞা এবং মানবাধিকার লঙ্ঘন নিয়মিতভাবে ঘটছে। গত ৩রা এপ্রিল ভারতের লোকসভায় পাশ হয় আরেকটি বিতর্কিত বিল, যার মাধ্যমে দেশটির মুসলিমদের প্রায় $15 বিলিয়ন ওয়াকফ সম্পত্তি চিহ্নিত ও নিয়ন্ত্রণের নিয়মে বড় পরিবর্তন আনে হিন্দুত্ববাদী বিজেপি সরকার। লোকসভায় ভোটাভুটির সময় বিলটির পক্ষে যেখানে 288টি ভোট পড়ে, সেখানে বিপক্ষেও 232টি ভোট পড়লেও এর পাশ ঠেকানো যায়নি। পরদিন রাজ্যসভাও বিলটির অনুমোদন দেয়। এরপর থেকেই ভারতের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে বিক্ষোভ শুরু হয়। মুর্শিদাবাদ, মালদা, দক্ষিণ 24 পরগনা এবং হুগলি জেলায় বিক্ষোভের সময় সহিংসতা ছড়িয়ে পড়ে। 12 এপ্রিল মুর্শিদাবাদে 3 জনের মৃত্যু হয়, যা পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তোলে। তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই সহিংসতায় বাংলাদেশি দুষ্কৃতিকারীদের জড়িত থাকার অভিযোগ তোলেন কোনো সুনির্দিষ্ট প্রমাণ ছাড়াই। হাস্যকর এই অভিযোগে বাংলাদেশিদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এবং বিজেপিও যুক্ত বলে গলা চড়ান তৃণমূল এই নেত্রী। আপনি বাংলাদেশের পরিস্থিতি জানেন না? কোন এজেন্সির মাধ্যমে ওখান থেকে লোক নিয়ে এসে দাঙ্গা করা। এই অভিযোগের তাৎক্ষণিক তীব্র প্রতিবাদ জানায় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার। সরকার স্পষ্ট ভাষায় জানায়, মুর্শিদাবাদের সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়ানোর চেষ্টা পুরোপুরি অগ্রহণযোগ্য এবং ভিত্তিহীন। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, মুর্শিদাবাদের সাম্প্রদায়িক সহিংসতায় বাংলাদেশকে জড়ানোর যে কোনো চেষ্টাকে আমরা দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি। প্রেস সচিব আরও বলেন, আমরা ভারত সরকার এবং পশ্চিমবঙ্গ সরকারকে সংখ্যালঘু মুসলিম জনগোষ্ঠীর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাই। বাংলাদেশ সরকারের এই বক্তব্যের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিবৃতি দেয়। তাতে বলা হয়, অযৌক্তিক ও উদ্দেশ্য প্রণোদিত মন্তব্য না করে বাংলাদেশের উচিত নিজেদের সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোযোগ দেওয়া। অথচ ভারতের গণমাধ্যম ও সেখানকার সামাজিক যোগাযোগ মাধ্যমে অব্যাহতভাবে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের মিথ্যা প্রপাগান্ডা ছড়ানো হচ্ছিল শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই। এই অঞ্চলটির নাম হচ্ছে ফেনী। তবে বাংলাদেশকে নিয়ে ভারতীয় মিডিয়ার গুজব ও বানোয়ার সব অপতথ্য ঠেকাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস জাতিসংঘের সহযোগিতা চেয়েছেন। জাতিসংঘের মহাসচিব এ ব্যাপারে বাংলাদেশকে সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়েছেন। এর মোকাবেলায় আমাদের সহযোগিতা করবেন বলে আশ্বাস দিয়ে গেছেন। সংখ্যালঘু নির্যাতন ইস্যুতে ভারতের সরকার নিজেকে নির্দোষ দাবি করলেও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ভারতের সংখ্যালঘু নির্যাতন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে আসছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক ধর্মীয় স্বাধীনতা নিয়ে কাজ করা কমিশন USCIRF 2023 ও 2024 সালের প্রতিবেদনে বলেছে, ভারতে ধর্মীয় সংখ্যালঘু, বিশেষ করে মুসলিম, খ্রিস্টান ও দলিত সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা এবং বৈষম্য বৃদ্ধি পেয়েছে। বিজেপি সরকারের অধীনে হিন্দুত্ববাদী গোষ্ঠীগুলোর উস্কানিতে সংখ্যালঘুদের ওপর আক্রমণ বাড়ছে। 2024 সালের প্রতিবেদনে সংস্থাটি ভারতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায় এবং ভারতীয় গোয়েন্দা সংস্থা রকে নিষিদ্ধ করার দাবিও তোলে। তারা ভারতকে বিশেষ উদ্বেগের দেশ হিসেবে তালিকাভুক্ত করার সুপারিশও করে।
2020 সালে অ্যামনেস্টি ইন্ডিয়ার কার্যক্রম বন্ধ হয়ে যায় ভারত সরকারের চাপের কারণে। সংস্থাটি বলছে, ভারতের বর্তমান সরকার মত প্রকাশের স্বাধীনতাকে দমন করছে এবং মুসলিমদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। হিউম্যান রাইটস ওয়াচ 2023 সালের প্রতিবেদনে বলেছে, ভারতে মুসলিমদের ওপর বিদ্বেষমূলক আক্রমণ, বাড়িঘর ভাঙচুর এবং পুলিশের পক্ষপাতদুষ্ট আচরণ বেড়েছে। ধর্মীয় সহিংসতা ছড়িয়ে ভারত জুড়ে শত শত সংখ্যালঘু হত্যার বিষয়টি বিশ্বজুড়ে স্বীকৃত এবং নিন্দিত। অথচ দেশটির রাজনৈতিক দলগুলো থেকে শুরু করে সরকার কিংবা তাদের অনেক একচোখা গণমাধ্যম আশেপাশের দেশগুলোতে সংখ্যালঘু নির্যাতন কিংবা তাদের অধিকার নিয়ে সবক দিয়ে যায় সারাক্ষণ। নাইমুর হোসেন, মাছরাঙা টেলিভিশন।